দর্শক সবাইকে আমন্ত্রণ কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস মার্চ 2026 উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ জনসচেতনতামূলক অনুষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্যান্সার জয়ের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় কোলোরেক্টাল ক্যান্সার, আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার তন্নিমা অধিকারী, সহকারী অধ্যাপক, রেডিওথেরাপি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ম্যাম, আমন্ত্রণ জানাচ্ছি আপনার আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর শুরুতে একটু জানতে চাই যে বর্তমানে প্রেক্ষাপটে কোলোরেক্টাল ক্যান্সারের রোগীদের অবস্থা সম্পর্কে। বর্তমানে বাংলাদেশে যে সকল ক্যান্সার পেশেন্ট আছে তার মধ্যে দেখা গেছে যে 6.5% হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারের পেশেন্ট, এবং এটি বাংলাদেশে যত ক্যান্সার আছে তার মধ্যে ফোর্থ মোস্ট কমন, মানে চতুর্থ ক্যান্সার। এবং অ্যালার্মিং বিষয় বা মানে চিন্তার বিষয় সেটা হচ্ছে যে আগে যেমন এটি একটু বয়স্ক রোগীদের হতো, এখন বর্তমানে ইয়াং পেশেন্টদের এটা খুব বেশি হচ্ছে। আপনি কিন্তু বলছেন একসময় কিন্তু চিন্তা করা হতো বয়োজ্যেষ্ঠ যারা তাদের এই কোলোরেক্টাল ক্যান্সার আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি ছিল, কিন্তু এখন ইয়াং জেনারেশনের মধ্যেও এই কোলোরেক্টাল ক্যান্সারের আক্রান্তের হার বেড়েছে। তার পেছনে কারণ কি? বর্তমানে যে বা ইয়াং পেশেন্টদের যে কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার যে প্রবণতাটা বেশি হয়েছে, এর মধ্যে কিছু আছে যে জেনেটিক ফ্যাক্টর, আর কিছু আছে হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাস এবং হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে আছে যে যদি কারোর বাবা, মা, বোন বা ভাইয়ের ক্যান্সার থাকে তাহলে কোলোরেক্টাল ক্যান্সার তাদের হচ্ছে ইয়াং বয়সে কোলোরেক্টাল ক্যান্সারটা হওয়ার সম্ভাবনা থাকে, বা কারোর যদি ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস থাকে সেসব মানুষের বা ছেলে মেয়েদের খুব ইয়াং বয়সেই 100% সম্ভাবনা থাকে যে তাদের কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে। এছাড়াও যে আমাদের খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন হয়েছে, এখনকার ইয়াং জেনারেশন দেখা যাচ্ছে তারা ফাস্টফুড খেতে খুব পছন্দ করে, তারা বার্গার খাচ্ছে, পিৎজা খাচ্ছে, এগুলো বেশি খাচ্ছে। তারপর রেড মিট আমরা যেটাকে বলি, যে গরুর মাংস, খাসির মাংস, চর্বি জাতীয় খাবার, সফট ড্রিঙ্কস, কোক বা বাইরের জুস, এগুলো বেশি খাচ্ছে। এবং এগুলার বেশি খাওয়ার সাথে সাথে তারা শাকসবজি, ফলমূল একদমই কম খাচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে যে হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিটা অনেকটা বেড়ে যাচ্ছে। এছাড়া আরেকটা জিনিস দেখা যায় যে এখন কেউই আসলে বেশি কায়িক পরিশ্রম করতে চায় না, সবাই একটু বসে কাজ করতে পছন্দ করে বা এক্সারসাইজটাও কম করে। তো এর কারণে কি হচ্ছে যে ওজনটাও বেড়ে যাচ্ছে, তো এর ফলেও দেখা যাচ্ছে যে আমাদের কোলোরেক্টাল ক্যান্সারটা বেড়ে যাচ্ছে। এর সাথে ইয়াং জেনারেশন এখন ধূমপান যেটা করে সেটাও খুব ইয়াং বয়স থেকে শুরু করছে, এটাও আমাদের কোলোরেক্টাল ক্যান্সারের সম্ভাবনাটাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন, মানে অল্প বয়স্ক যারা, তাদের কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার পেছনে কিন্তু খাদ্যাভ্যাস, জীবনযাপন অনেকটাই দায়ী করা যেতে পারে। একটু জানতে চাই যে এই কোলোরেক্টাল ক্যান্সার, আমরা তো জানি যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোলোরেক্টাল ক্যান্সারের রোগীদের জন্য স্ক্রিনিং কতটা গুরুত্বপূর্ণ এবং কখন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? কোলোরেক্টাল ক্যান্সারের পেশেন্টদের, যেহেতু আমি বললাম যে এটা আসলে আগে বয়স্কদেরই হতো 50 বছরের বেশি, সেজন্য আমাদের দেশীয় কোনো গাইডলাইন নাই, কিন্তু ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী 45 বছর বয়স থেকে আসলে কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিংটা শুরু করতে হয়। এবং এটি শুরু করে প্রথম যেটা করতে হয় যে প্রতি বছরে একবার করে হচ্ছে ফিকাল অকাল ব্লাড টেস্ট, যে মলের মধ্যে কোনো রক্ত যাচ্ছে কিনা এই পরীক্ষাটা করতে হয়। এবং প্রতি 5 বছর পর পর সিগময়েডোস্কোপি, যে কোলনের নিচের অংশের একটা পরীক্ষা করে দেখতে হয়। এবং প্রতি 10 বছরে একবার করে কোলোনোস্কোপি করে দেখতে হয়। এই স্ক্রিনিং করলে কি হয় যে খুব যদি কারোর কোনো পলিপ থাকে বা কোনো ধরনের কোনো ক্যান্সারের কোনো আলসার থাকে, তাহলে সেটা খুব দ্রুত আমরা জানতে পারি এবং খুব আর্লি স্টেজে রোগটা ডায়াগনোসিস করা যায়। আচ্ছা, আমরা স্ক্রিনিংয়ের বিষয়টা জানলাম। আরেকটি বিষয় দেখা যায় যে অনেকেরই হচ্ছে কোলনে পলিপ থাকে বা হচ্ছে একটু মাংসপিণ্ড অতিরিক্ত থাকে, তারা জিজ্ঞাসা করে যে এই পলিপ থেকে বা মাংসপিণ্ড যেটা বের হয়ে আসে তার থেকে ক্যান্সার হওয়ার কোনো প্রবণতা বা ঝুঁকি আছে কিনা? পলিপ থেকে আসলে ক্যান্সার হওয়ার একটা চান্স থাকে, আর মাংসপিণ্ড যে বের হয়ে আসে বা হেমোরয়েডস, হেমোরয়েডস থেকে সেরকম সম্ভাবনা কম, কিন্তু পলিপ যদি থাকে কোলনের মধ্যে তাহলে কিন্তু হচ্ছে কোলোনোস্কোপি করে সেই পলিপটাকে হচ্ছে রিমুভ করে ফেলা উচিত। একটু প্রাথমিক পর্যায়ে লক্ষণ সম্পর্কে জানতে চাই যে একজন রোগী কি লক্ষণগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন কোলোরেক্টাল ক্যান্সার আক্রান্ত হয়েছেন? প্রাথমিক পর্যায়ে প্রথমেই আমরা যেটা বলি যে মলত্যাগের অভ্যাসের পরিবর্তন, যে কারোর যদি দেখা যাচ্ছে যে আগে ঠিক মতোই সে মলত্যাগ করতো, কিন্তু রিসেন্টলি বা কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে তার কিছুদিন ডায়রিয়া থাকছে, কিছুদিন আবার কোষ্ঠকাঠিন্য থাকছে, অথবা সে হঠাৎ করে লক্ষ্য করলো যে তার যে পায়খানাটা বা মলত্যাগ করছে ওই সময় পায়খানাটা একটু সরু হয়ে বের হচ্ছে। এছাড়া মলের সাথে যদি তার রক্ত যায়, যে একদম তাজা রক্ত যাচ্ছে বা একটু কালো রক্ত যাচ্ছে, বা মলত্যাগের পরে তার মনে হলো যে তার আসলে মানে কমপ্লিট মলত্যাগটা
হয়নি, তার এখনও অস্বস্তি হচ্ছে যে মলত্যাগটা এখনও সম্পূর্ণ হয়নি, এগুলো তার হতে পারে। এছাড়াও তার পেটে ব্যথা হতে পারে, যে পেটটা ফেঁপে আছে, পেটে ব্যথা করছে, বা পেটে কোনো চাকা অনুভব হতে পারে। এছাড়াও খুব দুর্বল লাগতে পারে, বা ওজনটা হঠাৎ করেই কমে যাচ্ছে, যেহেতু মলের সাথে রক্ত যাচ্ছে, শরীরটা অনেকটা দুর্বল দেখা যাচ্ছে। এই যদি হচ্ছে সিমটমগুলো থাকে বা লক্ষণগুলো থাকে, তাহলে তাকে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যখনই রোগীরা এই ধরনের লক্ষণগুলো নিয়ে আসেন, অনেক সময় দেখা যায় যে লক্ষণগুলো অনেকেই বুঝতে পারেন না, যেহেতু হেমোরয়েডেও অনেক সময় রক্তপাত হচ্ছে বা পলিপের ক্ষেত্রেও রক্তপাত হচ্ছে, এবং বিভিন্ন রকমের ওষুধ তারা খাচ্ছে, জীবনযাপন খাদ্যাভ্যাসে পরিবর্তনের মাধ্যমেও কিন্তু অনেকে চেষ্টা করছে চিকিৎসা নেওয়ার। যখনই রোগীরা দেরি করে আসেন, তখন কি ধরনের জটিলতা হতে পারে কোলোরেক্টাল ক্যান্সার থেকে? আচ্ছা, যদি এই সমস্যাগুলো থাকে তাহলে তার অবশ্যই উচিত 1 মাস ধরে যদি কারোর এই সমস্যা থাকে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে রোগীরা আসলে বিভিন্ন ওষুধ খাচ্ছে, গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে বা বিভিন্ন ওষুধ খেয়ে তারা আসছে না। তো এটা যদি থেকেই যায় তাহলে এক সময় হয় কি, যে টিউমারটা হচ্ছে বা আলসারটা হচ্ছে, এটা আস্তে আস্তে বড় হয়ে আমাদের কোলনটাকে বন্ধ করে দিচ্ছে। তখন যেটা হয় যে একদম অবস্ট্রাকশন নিয়ে আসে, যে তার পায়খানা একদম অ্যাবসলিউট কনস্টিপেশন হয়ে গেছে, যে তার পায়খানা বন্ধ হয়ে গেছে, পেটটা ফুলে যাচ্ছে। হ্যাঁ, এই সমস্যাগুলো নিয়ে আসলে দেখা যায় যে একটু অ্যাডভান্স স্টেজ হয়ে গেলে কোলন ক্যান্সারের পেশেন্টগুলো আসে, মানে একটু জটিল থেকে জটিলতর হচ্ছে। জটিল থেকে অজটিল অবস্থায় চলে যাচ্ছে। জানতে চাই, রোগীরা যখন এই লক্ষণগুলো নিয়ে আসছেন আপনাদের কাছে, চিকিৎসা কিভাবে দিচ্ছেন? যখন এই লক্ষণগুলো নিয়ে রোগীরা আসবে, প্রথমে আমাদের ডায়াগনোসিস করতে হবে যে এটা কোলন ক্যান্সার কিনা। তো প্রথমেই যেটা হচ্ছে কোলোনোস্কোপির মাধ্যমে আমরা প্রথমে বুঝতে পারি, যে কোলোনোস্কোপি করার পরে যদি তার ওখানে কোনো পলিপ থাকে বা কোনো আলসার থাকে বা কোনো মাংসপিণ্ড বেড়ে গেছে বা টিউমারের মতো মনে হচ্ছে, তাহলে সেখান থেকে বায়োপসি করা হয়। বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করলেই আমরা প্রথমে কনফার্ম হতে পারি যে এটা ক্যান্সার কিনা। তারপর যদি ক্যান্সারটা কনফার্ম হয়ে যায়, তারপরে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যে একটা ফিকাল অকাল ব্লাড টেস্ট আমরা প্রথমেই করতে পারি, কোলোনোস্কোপির আগেও করতে পারি। এছাড়া আরও কিছু ব্লাড টেস্ট করতে হবে। তারপরে একটা মার্কার করা হয় CA-19-9, যেটার মাধ্যমে টিউমার বার্ডেনটা কীরকম আছে এটা আমরা বুঝতে পারি। তারপরে যখনই ও রোগটা ডায়াগনোসিস হয়ে গেল, তখন তারপরে আমরা যেটা করব, কনফার্ম হওয়ার পরে যে তার শরীরে অন্য কোথাও রোগটা ছড়িয়েছে কিনা এটা বোঝার জন্য আরও কিছু টেস্ট করতে হবে। যেমন সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন করতে হবে, এতে আমরা লিভারে রোগটা ছড়ালো কিনা, বা কোলনেই পেটের আশেপাশে আর কোনো জায়গায় রোগটা ছড়িয়ে গেছে কিনা, তার সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করতে হবে। আর তারপরে যদি সে কোনো প্রবলেমের কথা বলে, যে তার শরীরে ব্যথা করছে বা মাথা ব্যথা করছে, তাহলে হোল বডি বোন স্ক্যান বা MRI করা যায়, MRI অফ দ্য ব্রেন করতে হবে। আর এছাড়াও আমরা পেট সিটি স্ক্যান করতে পারি, তাহলে আমরা শরীরে আর কোথাও রোগটার জীবাণুটা আছে কিনা, ক্যান্সারের জীবাণুটা আছে কিনা সেটা আমরা সহজেই বুঝতে পারবো। শনাক্তকরণের পরবর্তী সময়ে অনেকেই মনে করেন কোলোরেক্টাল ক্যান্সার মানে হচ্ছে অপারেশন, নাকি কেমোথেরাপি, না রেডিওথেরাপি, কিভাবে তারা চিকিৎসা নেবেন, চিকিৎসার বিষয়টা জানতে চাই। চিকিৎসাটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে, তাহলে আমরা প্রথমেই তাকে সার্জারি করে ফেলবো। অপারেশনের পরে হিস্টোপ্যাথোলজি রিপোর্টের উপরে এবং তার স্টেজের উপরে ডিপেন্ড করে তারপরে আমরা কিছু চিকিৎসা দিতে পারি। যে হ্যাঁ, কোলন ক্যান্সারে বেসিক্যালি হচ্ছে আমরা কেমোথেরাপি দিয়ে মেনলি চিকিৎসা করি, সাথে হচ্ছে কিছু আমরা মলিকুলার টেস্ট করে যদি পজিটিভ পাই তাহলে তাকে ইমিউনোথেরাপি দিতে হয়। আর রেকটাম ক্যান্সারে হলে তখন আমরা তাকে কিছু, যদি আর্লি স্টেজ, একদম আর্লি স্টেজ হলে আমরা তাকে আগে সার্জারি করে তারপরে আমরা কেমোথেরাপি বা রেডিওথেরাপিতে যাই। কিন্তু অ্যাডভান্স স্টেজ হলে আমরা প্রথমে কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে নিই, তারপরে আমরা তাকে হচ্ছে সার্জারিতে যাব। মানে সাইজটা রিডিউস হওয়ার পরে, তারপরে আমরা অপারেশনের দিকে যাব। জানতে চাই যে বিষয়টা, যে এই যে কেমোথেরাপি বা রেডিওথেরাপির কথা বলা হচ্ছে, বাংলাদেশের কোন কোন জায়গায় রোগীরা, কোলোরেক্টাল ক্যান্সার আক্রান্ত রোগীরা এই চিকিৎসা সেবা পেতে পারেন? আচ্ছা, কেমোথেরাপি আমাদের যে 8টা বিভাগীয় শহরে যে মেডিকেল কলেজ আছে, প্রত্যেকটা মেডিকেল কলেজেই কিন্তু আমাদের রেডিওথেরাপি বিভাগ বা ক্যান্সার বিভাগ আছে, এবং প্রত্যেকটা বিভাগেই কিন্তু গেলে ওখানে আমাদের কোয়ালিফাইড হচ্ছে অনকোলজিস্ট আছেন, তাদের কাছে যেয়ে কিন্তু তারা এই কেমোথেরাপিটা নিতে পারেন। রেডিওথেরাপিটার যে আমাদের মেশিনগুলো সবগুলো সেন্টারে নাই, কিন্তু ধরেন ঢাকায় হচ্ছে ঢাকা মেডিকেল, মহাখালী ক্যান্সার হসপিটাল আছে, এছাড়াও BMU-তে হচ্ছে আমাদের রেডিওথেরাপির মেশিন আছে, চিটাগাংয়ে আছে, রাজশাহী আছে, সিলেট আছে, হ্যাঁ, এসব জায়গাগুলোতে আছে, সেখানে যে তারা সহজেই রেডিওথেরাপিটা নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু জানলাম যে কোন কোন জায়গায় এই রেডিওথেরাপি, কেমোথেরাপি বা কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত রোগীরা চিকিৎসা সেবা পেতে পারেন। একটু জানতে চাই যে আমাদের এই চিকিৎসা খাতে আমরা জানি যে ক্যান্সারের রোগীদের জন্য আসলে চিকিৎসার ব্যবস্থার মধ্যে অনেকটাই অপ্রতুলতা আছে, এবং অনেক জায়গায় আসলে, ম্যাডাম আপনিও ঢাকা মেডিকেল কলেজে আছেন, রেডিওথেরাপি বিভাগে চিকিৎসার পরিবর্তন আনার জন্য আসলে বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিকিৎসা খাতে পরিবর্তন আনার জন্য ক্যান্সার রোগীদের জন্য আর কি ধরনের ব্যবস্থা নিতে পারে বলে আপনি মনে করছেন? আচ্ছা, ক্যান্সার রোগীদের যেটা বেশি সমস্যা হচ্ছে যে আমাদের কেমোথেরাপির ওষুধগুলা একটু তো মানে দামি, তো এখন সরকারিভাবে আমাদের বিভিন্ন হসপিটাল
হসপিটালে আসলে কেমোথেরাপির ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছে। তো এটা যদি আরেকটু বেশি দেওয়া হতো তাহলে হয়তো আমরা পেশেন্টদেরকে, মানে যে পরিমাণ পেশেন্ট আমাদের কাছে আসে আসলে সে পরিমাণ ওষুধ হচ্ছে আমরা সাপ্লাই পাই না। তো এই ওষুধগুলো যদি আমরা সাপ্লাই পেতাম তাহলে আমরা সহজেই রোগীদেরকে চিকিৎসাটা দিতে পারতাম। আর রেডিওথেরাপির মেশিন আমাদের যেহেতু বেশিরভাগই হচ্ছে বিভাগীয় শহর কেন্দ্রিক, এগুলো যদি অন্য মেডিকেল কলেজগুলোতেও যদি রেডিওথেরাপির মেশিনগুলো ব্যবস্থা করা যেত তাহলে কি হতো যে সব রোগীকে আসলে ঢাকায় আসতে হতো না, তারা তাদের নিজের এলাকায়ই হচ্ছে যে রেডিওথেরাপিটা নিতে পারতো। তো এইগুলো যদি আমরা আস্তে আস্তে করে, একদিনে তো এই পরিবর্তন সম্ভব না, আস্তে আস্তে করে যদি আমরা এগুলো আস্তে আস্তে করে ছোটো ছোটো স্টেপ নিয়ে এই ব্যবস্থাগুলো করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের দেশের সব মানুষের কাছে আমরা ক্যান্সারের চিকিৎসাটা পৌঁছে দিতে পারবো। কোলোরেক্টাল ক্যান্সার আমরা তো জানি যে কোনো শুধু কোলোরেক্টাল ক্যান্সার না, যে কোনো ক্যান্সারের রোগীদের জন্য ফলো আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোলোরেক্টাল ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে ফলো আপটা কীভাবে আপনারা মেনটেন করেন? ফলো আপের ব্যাপারটা কি, রোগীদেরকে আসলে কাউন্সেলিং করতে হবে যে তাকে আসলে রেগুলার ফলো আপে আসতে হবে। আমাদের রোগীদের যেটা সমস্যা, তারা ভাবে যে চিকিৎসা শেষ কেন এখন আসবো, হ্যাঁ, কিন্তু রোগীদেরকে কাউন্সেলিং করতে হবে যে প্রথম বছর চিকিৎসা শেষ হওয়ার প্রথম বছর 2 মাস পর পর তারা ফলো আপে আসবে, দ্বিতীয় বছর 3 মাস পর পর, তৃতীয় বছর 4 মাস পর পর, চতুর্থ বছর হচ্ছে 6 মাস পর পর, এবং পঞ্চম বছর হয়ে গেলে বছরে একবার করে ফলো আপে আসলেই হবে। ফলো আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আসলে এই আয়োজনটি করেছি জনসচেতনতা সৃষ্টির জন্য। প্রান্তিক অঞ্চলে অনেকেই আমাদের এই আয়োজনটি দেখে থাকেন। প্রান্তিক অঞ্চল বা যে কোনো পর্যায়ের মানুষের জন্য কোলোরেক্টাল ক্যান্সার বা ক্যান্সার রোগীদের সচেতনতা বৃদ্ধি করার জন্য আর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করছেন? আমাদের জনসচেতনতা বৃদ্ধি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের তো আসলে সব জেলাতে বা উপজেলাতেই আমাদের হেলথ কমপ্লেক্স আছে, সেখানে শুধু মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস, কিন্তু সারা বছর ধরে আসলে যেসব রোগীরা আসছেন তাদেরকে যে কোলোরেক্টাল ক্যান্সারের উপসর্গগুলো কি এগুলো হলে যে তাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বেশি বেশি করে আমরা বলি আঁশযুক্ত খাবার, মানে শাক সবজি ফলমূল এগুলা খেতে হবে। যারা অল্প বয়সী আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে বাইরের খাবার ভাজা পোড়া না খেয়ে একটু বেশি বেশি করে শাকসবজি খাওয়া, পানিটা বেশি বেশি করে খাওয়া, এগুলাতে তাদেরকে একটু আমাদেরকে ধারণা দিতে হবে। এটা যদি আমরা রোজ একটু একটু করে ধারণা দিই তাহলেই তারা বুঝতে পারবে। আরেকটি ভ্রান্ত ধারণা কিন্তু রোগীদের আছে কেমোথেরাপি বা রেডিওথেরাপির বিষয়ে। ক্যান্সার রোগীদের যখনই নেয় তারা মনে করেন যে পরবর্তীতে কিছু জটিলতা হতে পারে। কেমোথেরাপি বা রেডিওথেরাপির পরবর্তীতে আসলে কোনো জটিলতা আছে কিনা বা রোগীদের কোনো সতর্কতা অবলম্বন করতে হয় কিনা? কেমোথেরাপি দিলে আসলে কিছু আমাদের সাইড এফেক্ট হবে, পার্শ্ব প্রতিক্রিয়া হবে, যে কেমোথেরাপি দিলে একটু বমি ভাব হতে পারে, তো সেটা দিলে আমরা ওষুধ দিয়ে দিই, অ্যান্টিএমেটিক বা বমির জন্য ওষুধ দিয়ে দেওয়া হয়। আরেকটা যেটা হয় যে রোগীরা খুব মন খারাপ করে যে কেমোথেরাপি দিলে আসলে চুল পড়ে যায়, হ্যাঁ, কিন্তু চুলটা আসলে কেমোথেরাপি বন্ধ করে দিলে আবার সবার চুল ওঠে। এছাড়া কোলোরেক্টাল ক্যান্সারের জন্য আমরা কিছু ড্রাগস ইউজ করি, যেমন অক্সালিপ্লাটিন খেলে একটু দিলে পেরিফেরাল নিউরোপ্যাথির মতো হয়, হাত পা একটু ঝিনঝিন করে, বা ওই সময়টা ওইটারও কিছু ওষুধ দেওয়া হয়। এবং এই ইঞ্জেকশনটা দেওয়ার সময় বা দেওয়ার পরে তারা ঠান্ডা জাতীয় কিছু খাবে না, হ্যাঁ, এটা তাদেরকে মাথায় রাখতে হবে। এবং আরও কিছু যে ক্যাপসিটাপাইন বলে একটা ড্রাগস আছে, এটা খেলে যে হাতে একটু হ্যান্ডফুট সিনড্রোম হয়, সেটার জন্য সবসময় হাতে একটু লোশন লাগিয়ে রাখবে এবং কিছু ওষুধপত্র দেওয়া হয়। কিন্তু এগুলো আসলে সবই ম্যানেজেবল, সব কিছুরই ওষুধ আছে এবং সেগুলো দিয়ে ম্যানেজ করা যায়। অসংখ্য ধন্যবাদ। আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং পরামর্শ কিন্তু এর মধ্যে পেয়েছি আপনার কাছ থেকে। সর্বশেষ মুহূর্তে সার্বিকভাবে দর্শকদের কাছে বা দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? দর্শকদের কাছে আমার এটাই পরামর্শ যে আপনারা যেগুলো রেড মিট বা খাসির মাংস, গরুর মাংস বা বাইরের খাবার, ভাজা পোড়া, ফাস্টফুড, এগুলো একটু অ্যাভয়েড করে একটু শাক সবজি, ফলমূল এগুলো বেশি করে খাবেন, পানি বেশি করে খাবেন, রেগুলার এক্সারসাইজ করবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ। এবং যদি এই কোলোরেক্টাল ক্যান্সারের কোনো একটা উপসর্গ আপনার কাছে মনে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ। আমাদের সাথে সম্পৃক্ত হয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, কথা বলছিলাম কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে। স্বাভাবিক জীবনযাপন এবং খাদ্যাভ্যাস যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমেও কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু নিরাময়যোগ্য। আজকের পর্ব থেকে আশা করি দর্শক আপনারা সবাই গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।